প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি। আজকে ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক 26শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই সপ্তাহের বরাকের নতুন দিগন্তের সাহিত্য পাতা নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে প্রতি সপ্তাহে অনলাইন অফলাইন হিসেবে বের হচ্ছে। 3 ভুবনের সাহিত্য কবি সাহিত্যিকদের সৃজনকর্ম এই বরাকের নতুন দিগন্ত থাকে। কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ঢাকা তথা বাংলাদেশ, বরাক তথা শিলচর অর্থাৎ এই 3 ভুবনের সাহিত্য সৃজনকর্ম বরাকের নতুন দিগন্তে থাকে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি প্রকাশিকা মিতা দাস মুকেস্ত। তারই দক্ষ সম্পাদনায় একটি ভালো কাগজ হয়ে উঠেছে। তাহলে পড়ে নিচ্ছি আজকে সম্পাদকীয় বিষয় স্থির প্রতিবেশ সংযত বরাক। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ইত্যাদি প্রেক্ষাপট বিশ্লেষণ করে একটি যুক্তিযুক্ত তথ্যভিত্তিক সম্পাদকীয় লিখেছেন। তার শেষ অংশ এইরূপ: রাষ্ট্রের দায়িত্ব তার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিন্ত করা, সে নাগরিক সংখ্যালঘু হোক বা সংখ্যালঘু। এই নীতির ব্যত্যয় ঘটলে তার প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ থাকে না, প্রতিবেশী দেশের সামাজিক স্তরেও অভিঘাত ফেলে। কিন্তু সেই অভিঘাতের মোকাবেলা ঘৃণা বা প্রতিহিংসার ভাবনায় সেই অভিঘাতের মোকাবেলা ঘৃণা বা প্রতিহিংসার ভাষায় নয়, বরং যুক্তি, মানবিকতার ও সাংবিধানিক মূল্যবিদের আলোকে করাই ভারতবর্ষের মতো একটি দেশের পরিণত সমাজের পরিচয়। বরাক উপত্যকা যদি তার সংযত ঐতিহ্য ধরে রাখতে পারে, তবে সে কেবল নিজেকে রক্ষা করবে না, সমগ্র দেশকে এক বিকল্প পথ দেখাতে পারে। আজকের সময়ের দাবি তাই উত্তেজনা নয় সতর্কতা, বিভাজন নয় সংলাপ, আবেগ নয় বিবেক, শান্তি কোনো স্থায়ী অর্জন নয়, একে প্রতিদিন রক্ষা করতে হয় প্রতিটি সচেতন নাগরিকের। আজকের সময় দাবি তাই উত্তেজনা নয় সতর্কতা, বিভাজন নয় সংলাপ, আবেগ নয় বিবেক, শান্তি কোনো স্থায়ী অর্জন নয়, একে প্রতিদিন রক্ষা করতে হয় প্রতিটি সচেতন নাগরিকের। সম্পাদক সঠিক কথাই সঠিক সময়ে উচ্চারণ করলেন তার বরিষ্ঠ সম্পাদকের কলামে। এই সম্পাদকের সঙ্গে আমরাও সহমত ব্যক্ত করি। তিনি যথার্থই লিখেছেন। 3 প্রান্তে নীরবতা গল্প লিখলেন কবি গবেষক অধ্যাপক আব্দুল মতিন লস্কর। অনুগল্প, এটি একটি অনুগল্প। 3 প্রান্তে নীরবতা, নদী, সাগর আর অসীমার এই নিয়ে আবেগপ্রবণ এক প্রতীকী গল্প। পড়তে পড়তে কবিতার মতো মনে হয়েছে, ভালো লেগেছে। অন্যরকম ভিন্ন আঙ্গিকের গল্প, ভালো লিখেছেন কবি ও গল্পকার আব্দুল মতিন লস্কর। বড়দিন ও ঋতু পরিবর্তন, বড়দিন ও সাংস্কৃতিক এই বিষয় নিয়ে বড়দিন ও ঋতু পরিবর্তন, বড়দিন ও সাংস্কৃতিক উদযাপন বিশ্লেষণী পাঠ আত্মভুলানন্দ স্বামী খুব সুন্দরভাবে লিখলেন। অনেক পাঠক লেখাটি পড়ে উপকৃত হবেন, জানবেন তত্ত্বগত অনেক দিক রয়েছে। কবি ও অনুবাদক কল্লু চৌধুরী গবেষণামূলক প্রবন্ধ হাইলাকান্দি তথা বরাকের গর্ব রায় বাহাদুর মোহনচন্দ্র দেব চৌধুরীর জীবনের সময় অন্য সংখ্যার মতো এই সংখ্যাও উল্লেখযোগ্য তথ্যভিত্তিক। এই সংখ্যার তার শুরু এইরকম: শ্রীহট্ট কাছাড় অঞ্চল থেকে যেসব বরেণ্য ব্যক্তি সমাজসেবামূলক কাজে রাজা রামমোহন রায়
ও বিদেশকের যুগ নিয়ে এসেছিলেন। তাদেরই মধ্যে রায়বাহাদুর মান্যচন্দ্র দেব চৌধুরী অন্যতম। এরকম একটি প্রবন্ধ আমাদেরকে অনেকের পড়া উচিত। আমি ব্যক্তিগতভাবে পড়ে অনেক ঋদ্ধ হয়েছি। অত্যন্ত ভালো লেখা। কবির সম্পাদিকা মিতা দাস প্রকাশিত নীরব সুখ। এই কবিতার ভেতর তিনি এক পারিবারিক ছবিকে সর্বনিম্ন স্তরে নিয়ে গেছেন। তাহলে এই কবিতাটি পড়া যাক। কবিতার শিরোনাম নীরব সুখ। অয়নকাল। এক টেবিলের দুই পাশে আমরা ও আমাদের উত্তরসূরি সম্পর্কে ভালোবাসা, স্নেহ, মমতা এবং সময়ের দীর্ঘ অনুশীলনের ফাঁক। অয়নকাল। বুনের পরিবার দৈনন্দিনতার ভেতর দিয়ে গড়ে তোলা স্থিতিশীলতা, গতিময় জীবন, সন্তানের হাসি, আহ্লাদের দূরত্বের প্রান্তগুলো পরম হয়ে আসে। অয়নকাল। এই মুহূর্তে উচ্ছ্বসিত পাঠক আমরা। এভাবে লেখা হয় স্মৃতির দর্শন। দিনরাত্রির চরম পার্থক্য কিংবা খাবার এখানে তেমন বিষয় নয়। প্রাধান্য একসঙ্গে বসে থাকার নৈতিকতা, কিছু না চাওয়া, কিছু প্রামাণ্য না করা, শুধু উপস্থিত থাকা। অয়নকাল। এই দুপুরের খাবার একটি নীরব প্রস্তাব। হঠাৎ বিষদীয় মায়ার মতো আটকে পড়া মধ্যাহ্নভোজ এক ক্ষুদ্র জীবন দর্শন, যেখানে খাবারের বেদে চলা, ভালো থাকারও এও পথ আছে বলা। এই অয়নকাল। এই দুপুরে খাবার একটি নীরব প্রস্তাব। হঠাৎ বিষদীয় মাথার মতো আটকে পড়া মধ্যাহ্নভোজ এক ক্ষুদ্র জীবন দর্শন, যেখানে খাবারের বেদে চলা, ভালো খাবারও পথ আছে বলা। অত্যন্ত সুন্দর ছবি, পারিবারিক ছবি। এই ছবি আমাদের প্রত্যেকের পরিবারে উঠে আসা উচিত। এইভাবে আমরা এক সূত্রে থাকব। এই বার্তায় এই কবিতার ভেতরে আমরা পেয়েছি। খুব ভালো কবিতা হয়ে উঠেছে মিতা দাস প্রকাশিত। তার কবিতার মাঝে ব্যতিক্রমী ভাবনা আমরা দেখতে পাই। এটা একটি ব্যতিক্রমী কবিতা। নামহীন প্রতিধ্বনি। পশ্চিম মেদিনীপুর তার সম্পর্কে লিখলেন। নামহীন প্রতিধ্বনি। কবিতা কোনো উত্তর নয়, প্রশ্নের ছায়া মাত্র। শব্দরা এখানে ঠিকানা বদলায়। অনুভব একা দাঁড়িয়ে থাকে নিজের মুখোমুখি। স্মৃতি আসে, চায়ের ধোঁয়ার মতো ধরা পড়ে না, কিন্তু ভেতরটা ভিজিয়ে দেয়। যেখানে বলার থামে, সেখানেই অর্থ শুরু। নীরবতা উচ্চারণ হয়ে ওঠে। তাই কবিতা কোন সংজ্ঞা মানে না, সে শুধু বারবার নিজেকে ভুলে গিয়ে নতুন করে ফিরে আসে। কবিতা সম্পর্কে এক বহু ব্যঞ্জনময় অনুভূতি তার কবিতায় রয়েছে। ভালো লিখেছেন। তার শেষ পংক্তি অপূর্ব কথন আমাদের আকৃষ্ট করেছে। তাই কবিতা কোনো সংজ্ঞা মানে না, সে শুধু বারবার নিজেকে ভুলে গিয়ে নতুন করে ফিরে আসে। সত্যি তাই। শ্যামল বণিক অঞ্জন সুরপুর বাংলাদেশ থেকে লিখেছেন শীতকাব্য। শীত এসেছে, ঠিক বসেছে সবার মাঝে জেকে। দাও না ওদের গরম কাপড় দিয়ে একটু ঢেকে। শীতের রাতে হিম প্রভাতে গরিব কেঁপে মরে। তোমরা ঘুমাও পরম সুখে লেপ কাতায় ঘরে। শীত এলে আগুন জেলে ওরা আরাম খুঁজে। ভুবন গিলে বৃত্তশালী আয়েসে চোখ বুঝে। কষ্ট ওদের আকাশ সম নেই বুঝি তার কুল। গুমড়ে কাঁদে মানবতা পাথর মানব কুল। কষ্ট ওদের আকাশ সম নেই বুঝি তার কুল। গুমড়ে কাঁদে মানবতা পাথর মানব কুল। খুব সুন্দর, অসাধারণ কাব্য উপলব্ধি, ছন্দময় একটি ভালো কবিতা। শব্দবিন্যাস ও চিত্রকল্প যথাযথ ভালো লিখেছেন কবি শ্যামল বণিক অঞ্জন। তিনি সবসময় এইরকম ছন্দবদ্ধ কবিতা লিখেন। ইতিপূর্বে তার ভালো কবিতাগুলো আমরা পাঠ করেছিলাম। হলদিয়া থেকে তপন দাস তার কবিতা উপাসনায় লিখেছেন, হরিণ মেয়ে পথের থেকে দূরে, গা ভাসাচ্ছে টলটলে রোদ্দুরে।
যেতে যেতে স্বপ্নে সবুজ কোণে জোরের পায়ে ছুটছে আপন মনে। ফাগুন মেয়ে সন্ধেবেলা হলেই দিন লুকিয়ে দিব্যি যেত চলে, মাঠ পেরিয়ে জলটুকুনি ফেলে। জ্যোৎস্না ভাঙে আলতো ডানা মেলে, তারার ফাঁকে হাজার লুকোচুরি। এক ছুঁয়ে যা ডান বাঁচানো ঘুড়ি, দূরের পথে আগুন কণা মেয়ে বাতাস ডাকে আয় না দেখা পেয়ে। তারার ফাঁকে হাজার লুকোচুরি, এই ছুঁয়ে যা ডান বাঁচানো ঘুড়ি, দূরের পথে আগুন কণা মেয়ে বাতাস ডাকে আয় না দেখা পেয়ে। নদীর মেরে কৃষ্ণা চুকে চাষ, কান্নাবাটি সামলে আশপাশ সম্পর্কে জুড়িয়ে নিবিড় করে পৌঁছে তিনি বিশ্বাসে ঘুরে। কবিতা জুড়ে রস্য আর মায়াময় শব্দ, অপূর্ব কাব্যকৃতি। তার নান্দনিক শব্দ সংযোজন ভালো শুধু নয়, অপূর্ব ছন্দময় কবিতা ভালো লিখেছেন কবি। অন্তরা সরকার দুর্গাপুর থেকে লিখেছেন বিচ্ছেদ। অন্তরা সরকার দুর্গাপুর থেকে লিখেছেন বিচ্ছেদ। কোথাও একটা ফাটল তৈরি হয়েছিল, 10 বার ফোন লিস্ট চেক করো, ভাঙন চোখে পড়েনি। চুন সুরকি বাড়িতে মেরামত করা হলেও ফাটল কতটা বিস্তৃত ছিল গুণনা করো টের পাইনি। কেবল তুমি জানতে কিভাবে নিঃশব্দে হারিয়ে যেতে হয়, স্লো পয়জনিং ইঞ্জেকশনে খুন করতে হয়। আইন কানুন আলাদা লাগে না, অথচ আজও বৃষ্টিতে কেঁপে ওঠে নদী। শ্রাবণে ডানায় ডানায় ঝড়, হলদে ছেঁড়া পাতার স্বপ্ন, নৌকোডুবি গ্রাম ভেসে যায়। আজও বৃষ্টিতে কেঁপে ওঠে নদী, শ্রাবণে ডানায় ডানায় ঝড়, হলদে ছেঁড়া পাতার স্বপ্ন, নৌকোডুবি গ্রাম ভেসে যায়। একটা অভিমানের উচ্চারণ কবিতা ভেতর পাচ্ছি, একটি অভিমানের ভালোবাসার কবিতা। কবিতা জুড়ে রয়েছে নানান প্রাসঙ্গিক শব্দ। ভালো একটি ভালোবাসার কবিতা হয়ে উঠেছে। শিলাবতীর চরে বৃত্তান্ত আমার এই উপন্যাস, দীর্ঘদিন থেকে লিখে যাচ্ছি। এই উপন্যাস জুড়ে রয়েছে নানান কথা মালা। এই উপন্যাসে রয়েছে কাছে শেষ হলে গোবিন্দচন্দ্র নারায়ণ এবং ইন্দুপ্রভার জীবন ঘিরে উপন্যাস। এই অঞ্চল গড়ে ওঠার কাহিনী, এই অঞ্চলের মানুষের পদবীর ইতিহাস, কিভাবে পদবী, লস্কর, মজুমদার ইত্যাদি তার ব্যবহার করতেন, তার ইতিহাস। এই উপন্যাসে রয়েছে লুকায়িত জীবনের কথা। এই উপন্যাসে রয়েছে কিভাবে এই অঞ্চল গড়ে উঠেছে, কিভাবে মানুষ বসতি হয়েছিল, এসেছিলেন দূর দূরান্ত থেকে, তাদের কথা। অর্থাৎ বড়া কবু থেকে জানতে হলে আমরা শিলাবতী চরের বৃত্তান্তই পড়তে হবে। এই পরেও সেই কথাই উচ্চারিত হয়েছে, তাদের অন্তর্দ্বন্দ্বের কথা। ইন্দুপ্রভা এবং গোবিন্দচন্দ্র নারায়ণের। গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন শাক্ত, ইন্দুপ্রভা ছিলেন বৈষ্ণব। এই দুই মেয়ের দুইজন, কিন্তু কিভাবে তারা রাজ্য শাসন করেছিলেন। এবং গোবিন্দচন্দ্র নারায়ণ প্রথম খাসপুরে 5 বছর রাজত্ব করেছিলেন। পরবর্তী সময়তে চলে আসেন দুধপাতিলে, এবং এরপরে তিনি চলে আসেন কাঠিগড়ার কাছেই তার শেষ রাজ্যপাট, সেখানে তার মৃত্যু ঘটে, আত্মত্যাগের মৃত্যু ঘটে। এই 3 ধারায় তার জীবন চলেছিল, রাজ্যশাসন চলেছিল, এবং তিনি ওই বৈচিত্র্যময় জীবনযাপন ঘিরেই শিলাবতী চরের বৃত্তান্ত। এবং এই আজকে যে শিলচর গড়ে উঠেছে তারই শিকড় বলা যেতে পারে। এই শিলাবতী চরের বৃত্তান্তে পাবেন আপনারা। দেখতে থাকুন, পড়তে থাকুন। আজ এখানে শেষ করছি। কবিতা উৎসবের ইতিহাস অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রয়োগ কৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনার খামতি রয়েছে, তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। আপনার পরামর্শ দিন, মতামত দিন। এবং এখন পর্যন্ত বাংলা সাহিত্যে ভিডিও আলোচনা ম্যাগাজিন কেউ করেনি বা করতে এগিয়ে আসেননি। এই রকম একটা ভিডিও ম্যাগাজিন দ্বারাই করা অত্যন্ত কষ্টসাধ্য, তাই অনেকেই আসেননি। আমি
বা আমরা এই কাজ করে যাচ্ছি। আপনারা পরামর্শ দিন, আমাদের পাশে থাকুন। নমস্কার।